নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। গত সপ্তাহে আমরা সত্যজিৎ রায়ের ইন্দ্রজাল রহস্য গল্পটির দ্বিতীয় অংশ শুনেছিলাম। আজ আমরা এই গল্পের তৃতীয় এবং শেষ পর্বটি শোনাতে চলেছি। তাহলে চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। সোমেশ্বরবাবু সেক্রেটারি প্রণবেশ বললেন, উনি 5 বছর থেকে সেক্রেটারির কাজ করছেন। ওর নিজের বাড়ি একটা ছিল ভবানীপুরে, কিন্তু এ বাড়িতে এত ঘর আছে দেখে সোমেশ্বরবাবুই প্রস্তাব করেন এই বাড়িতে এসে থাকার জন্য। প্রণবেশবাবুও আপত্তি করেন। মনিব হিসাবে সোমেশ্বরবাবু কেমন লোক? চমৎকার, সেদিক দিয়ে আমার কিছু বলার নেই। কাজটা কেমন লাগে? সোমেশ্বরবাবু যেসব তথ্য সংগ্রহ করেছেন সেগুলো আশ্চর্য। টাইপ করতে করতে আমি যে কত কি নতুন জিনিস জানতে পারছি তা বলতে পারি না। আপনি কটা পর্যন্ত কাজ করেন? এই রাত 8টা 9টা। আপনি তো একতলায় শোন। হ্যাঁ। ঘুম কেমন হয়? ভালোই। কাল কোনো কারণে, কোনো শব্দে বা ওই জাতীয় কিছুতে আপনার ঘুম ভেঙে যায়নি? না, আমি ঘটনাটা জেনেছি সকালে উঠে। এ বাড়ির কাউকে আপনার সন্দেহ হয়? কৃষ্ণটার বিষয়ে যখন শুধু এ বাড়ির লোকেরাই জানতো, তখন হয়তো অপরাধীও এ বাড়িতেই রয়েছে। সে হতে পারে, আমিও তো সাসপেক্টেডদের মধ্যে পড়ছি। তা পড়ছেন বই কি। পুলিশ অবশ্যই পুরো বাড়িটা সার্চ করবে, কিন্তু অতটুকু জিনিস লুকোনোর জায়গার তো অভাব নেই। তারপর সুযোগ বুঝে বার করে নিলেই হলো। সোমেশ্বরবাবুর যিনি অয়েল পেন্টিং করছিলেন, তিনিও এই বাড়িতেই থাকেন। অন্তত যতদিন না ছবি শেষ হচ্ছে ততদিন থাকবেন। ওই ভদ্রলোককে আমার কেন জানি একটু অদ্ভুত লাগে। প্রথমত চেহারাটা অদ্ভুত। চাপ দাড়ি, চুল কাঁধ অব্দি নেমে এসেছে। তারপর ভদ্রলোক কথা অত্যন্ত কম বলেন। কাজ অবশ্যই ভালোই করেন, কারণ সোমেশ্বরবাবুর যেটুকুনি ছবি আঁকা হয়েছে সেটা আমি দেখেছি, আর সেটা ভালোই হয়েছে। ইনিও একতলায় থাকেন। ফেলুদা তার দরজায় গিয়ে টোকা মারল। ভদ্রলোক দরজা খুলে ফেলুদার দিকে একটা জিজ্ঞাসু দৃষ্টি দিলেন। আপনাকে কয়েকটা প্রশ্ন করার ছিল। বেশ তো, ভেতরে আসুন। অগোছালো ঘর, যেটা হবে বলে আমি আন্দাজ করেছিলাম। আমরা মোড়া চেয়ার বিছানা মিলিয়ে বসলাম। আপনার নাম তো রনেন তরফদার? আজ্ঞে হ্যাঁ। আপনি কদিন হলো এ বাড়িতে আছেন? যেদিন থেকে ছবিটা আঁকা শুরু করেছি, তার মানে 1.5 মাস। আপনার একটা পোর্ট্রেট করতে কত সময় লাগে? ফুল ফিগার হলে এবং দিনে অন্তত 2 ঘন্টা সিটিং পেলে মাস দেড়েকে হয়ে যায়। তাহলে এখানে এতদিন লাগছে কেন? এখানে সোমেশ্বর বাবু দিনে 1 ঘন্টার বেশি সিটিং দেন না। তারপর আমাকে ওর ভালো লেগেছে বলে উনি চান আমি এখানেই থাকি। আসলে সোমেশ্বর বাবু বেশ সাঙ্গপাঙ্গ নিয়ে থাকতে ভালোবাসে। ওর এক ছেলে বিলেতে। মেয়ের বিয়ে এবং স্ত্রীর মৃত্যুর পর উনি ভয়ানক একা হয়ে গেছিলেন। এই বাড়িটাকে উনি খানিকটা ভরাট করতে চান, এটা আমার ধারণা।
আপনি পেন্টিং কোথায় শিখেছিলেন? আমি ফ্রান্সে শিখি 3 বছর। তাছাড়া প্রথমে কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্টে শিখেছি। পোর্ট্রেট করে রোজগার ভালো হয়? এখন আর হয় না। ফটোগ্রাফির যুগে আসল পোর্ট্রেটের কদর অনেক কমে গেছে। আমিও তাই অ্যাবস্ট্রাক্ট পেন্টিং এ চলে যাচ্ছি। সোমেশ্বরবাবুর পৃষ্ঠপোষকতা না পেলে আমার অবস্থা খুবই কাহিল হতো। আপনি পঞ্চরত্নের কৃষ্ণ সম্বন্ধে জানতেন? হ্যাঁ, ওটা আমাকে সোমেশ্বরবাবু দেখিয়েছিলেন। বলেছিলেন, তুমি আর্টিস্ট, তুমি এর কদর করতে পারবে। কালকে খুন এবং ডাকাতি সম্বন্ধে আপনার নিজের কোনো থিওরি আছে? বাড়ির লোক এ কাজ করতে পারে না। আমার মনে হয় চোর সিন্দুক থেকে টাকা নিতে গিয়ে কৃষ্ণটা দেখে সেটা নিয়ে নেয়। তারপর নিচে বেয়ারা সামনাসামনি পড়ে ওকে খুন করে। আত্মরক্ষা ছাড়া খুনের আর কোনো মোটিভ আছে বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ। ফেলুদা উঠে পড়ল। আর দুজন বাকি রইল, সূর্যকুমার আর সোমেশ্বর বাবু। আমরা সূর্যকুমারের কাছেই আগে গেলাম। ভদ্রলোক কেমন যেন গুম মেরে গেছে। তিনি এ বাড়িতে আসার দিনই ঘটনাটা ঘটল, এজন্যই বোধ হয়। ফেলুদা বলল, আপনার ভাগ্যটা খুব খারাপ দেখছি। আর বলবেন না। সোমেশ্বর বাবু এত আপ্যায়ন করে আমায় থাকতে বললেন, আর প্রথম রাত্রেই কি কাণ্ড! আমি একেবারে মেরে গেছি। রাত্রে কোনো রকম শব্দ টব্দ পাননি? একেবারেই না। আমি এমনিতে খুব ভালো ঘুমোই। এক ঘুমে রাত কাবার হয় আমার। কাজেই কিছুই শুনিনি। এ বাড়ির সকলের সঙ্গে আলাপ হয়েছে? যা হয়েছে তাকে আলাপ বলা যায় না, একমাত্র সোমেশ্বর বাবু ছাড়া। যে জিনিসটা চুরি হয়েছে সেটা আপনি দেখেননি? কি করে দেখব? প্রথমত ঠিক করে জানি না জিনিসটা কি। শুধু কৃষ্ণ শুনেছি এই পর্যন্ত। কৃষ্ণই বটে, তবে পঞ্চরত্নের তৈরি। যেমন সুন্দর তেমন ভ্যালুয়েবল। লাখখানেকের ওপর দাম হবে। আপনি কি এখনো এখানেই থাকবেন? সোমেশ্বর বাবু তো তাই বলছেন। বলছেন আপনাকে ডেকে এনে চলে যেতে বলার কোনো প্রশ্নই ওঠে না। তবে আপনার থাকাটা আপনার পক্ষে তেমন সুখকর হতে পারল না, এই যা দুঃখ। আপনি যখন আছেন তখন প্রয়োজনে আপনাকে আবার প্রশ্ন করা চলবে তো? নিশ্চয়ই। এ নিয়ে তো কোনো কথাই উঠতে পারে না। এরপর আমরা সোমেশ্বর বাবুর কাছে গেলাম। ভদ্রলোক এখনো মুহ্যমান অবস্থায় রয়েছে। ফেলুদা বলল, আপনি কতটা ঘা খেয়েছেন সেটা বুঝতে পারছি, কিন্তু আমি যখন এখানে উপস্থিত রয়েছি তখন কৌতূহলবশত আপনাকে দু একটা প্রশ্ন না করে পারছি না। তা তো করবেনই, আপনার তো পেশাই এটা। আপনি কোনো রকম টের পাননি? টের পাইনি, তবে আঘাত পেয়েছি প্রচন্ড। প্রথমত আমার অবিনাশ বেয়ারার এই দশা। লোকটা যে কি কাজের ছিল তা বলতে পারি না। আর আমাকে কতটা মান্য করত সেও বলে বোঝাতে পারবো না। দ্বিতীয়ত আমার পঞ্চরত্নের কৃষ্ণ। দয়াল সিং নিজে হাতে তুলে দিয়েছিলেন জিনিসটা আমায়। বললেন, তুমি শিল্পীর সেরা শিল্পী, তোমাকে এর চেয়ে কম পারিশ্রমিক দেওয়া যায় না।
আর সেই পঞ্চরত্নের কৃষ্ণ চলে গেল, আর তা হাতছাড়া। সোমেশ্বরবাবু কি যেন বলতে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়লেন। তারপর কয়েক মুহূর্ত পরে প্রায় আপন মনেই বললেন, আমি কি ভুল করলাম? আশা করি ভুল করেছি, কারণ জিনিসটা সত্যি হলে আমার পক্ষে আরো দ্বিগুণ বেদনাদায়ক হবে। আপনি কিসের কথা বলছেন? সে আপনি জানতে চাইবেন না, কারণ আপনাকে বলতে পারবো না। আপনি কিছু টের পাননি? টের পেয়েছি, কিন্তু পেয়েও কিছু করতে পারিনি। আপনার কথায় একটা রহস্যের সুর রয়েছে, সেটা আপনি উদ্ঘাটন করবেন কি? করলে আমাদের অনেক সুবিধে হতো। সে অনুরোধ আমায় করবেন না মিস্টার মিত্তির। আপনি যদি এবার আমাকে রেহাই দেন, আমি বাধিত হব। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমরা তিনজন উঠে পড়লাম। তবে আমি নিজের স্বার্থে তদন্ত করতে চাই আপনার বাড়ির এই দুর্ঘটনার ব্যাপারে। তাতে আশা করি আপনার আপত্তি হবে না। মোটেই না। অপরাধী যেই হোক, তাকে ধরা কর্তব্য। বাড়ি এসে লালমোহনবাবু বললেন, সোমেশ্বরবাবুর কথাগুলো ভারী রহস্যজনক মনে হচ্ছিল, তাই না? ঠিকই বলেছেন। আমার মনে হয় ভদ্রলোক বেশ কিছু কথা লুকিয়ে গেলেন। আমারও সেই রকমই মনে হয়েছে। আপনি নিজে কি বুঝেছেন? একেবারে অন্ধকারে আছি তা নয়, তবে ম্যাজিকের জগৎ নিয়ে একটু অনুসন্ধান চালাতে হবে। তাছাড়া অকশন হাউসেও একটা ব্যাপার আছে। আমি বরং একটু ঘুরে আসি, আপনারা দুজনে আড্ডা মারুন। আমি একটা কথা এই বেলা ফেলুদাকে না বলে পারলাম না। আচ্ছা ফেলুদা, নিখিল বাবুর কথা শুনে কি তোমার কিছু মনে হয়েছিল? সেটা মনে হওয়া অস্বাভাবিক নয়। কেন নয় সেটা অবশ্যই তোকে ভেবে বার করতে হবে। ফেলুদা বেরিয়ে গেল। লালমোহনবাবু বললেন, আমার কিন্তু এই আর্টিস্ট ভদ্রলোককে মোটেই ভালো লাগছে না। অবশ্যই চাঁপদাড়ির বিরুদ্ধে আমার একটু প্রেজেডিস আছে এমনিতে। সূর্যলোক ভদ্রলোকটিকে আপনার ভালো লাগছে? ও ও কেমন যেন পিকিউলার। তবে প্রথম দিন এসেই ও সিন্দুক খুলবে বলে মনে হয় না। ওই বাড়ির সঙ্গে তো ওর বিশেষ পরিচয় নেই। কোনটাকার ঘর, কোথায় সিন্দুক আছে, কোথায় সিন্দুকের চাবি আছে, এসব জানা ওর পক্ষে সম্ভব না। তবে এটা ঠিক যে এ চোর খুনি চোর। ওকে যখন বেয়ারা দেখে ফেললো, তখন তো ওকে ঘুষি মেরে অজ্ঞান করে দিতে পারত। পালানো নিয়ে তো কথা, আর বেয়ারার বয়সও 60-এর কাছাকাছি। বোঝা যাচ্ছে যে চোর ছুরি হাতে নিয়েই কুকীর্তিটা করতে বেরিয়েছে। এটা আপনি ঠিকই বলেছেন। সোমেশ্বরবাবুও কি বলতে গিয়ে বললেন না, সেটা জানতে ইচ্ছে করছে। আমার মনে হয় ওখানে একটা ইম্পর্ট্যান্ট ক্লু লুকিয়ে আছে। ঠিক এই সময় একটা ফোন এলো। তুলে হ্যালো বলতে ওদিক থেকে প্রশ্ন এলো, মিস্টার মিত্তির আছেন? আমি ইন্সপেক্টর ঘোষ বলছিলাম। না, ফেলুদা একটু বেরিয়েছে। ওকে বলে দেবেন যে কালপিট ধরা পড়েছে। গোপচাঁদ বলে এক চোর রিসেন্টলি জেল থেকে বেরিয়েছে। অবশ্যই লোকটা স্বীকার করেনি এখনো, কিন্তু সেদিন রাত্রে ও বেরিয়েছিল, সে খবর আমরা পেয়েছি। এটা আপনি জানিয়ে দেবেন, আর স্বীকারোক্তি পেলে আবার আপনাকে টেলিফোন করব।
আপনার দাদাকে নিশ্চিত হতে বলে দেবেন। আমি ফোন রেখে দিলাম। মনটা কেমন যেন দমে গেল। এ তো ঠিক জমলো না। ঘন্টা দেড়েক পরে ফেলুদা আসাতে আমি প্রথমেই ওকে ইন্সপেক্টরের কথা বললাম। ফেলুদা যেন গাই করল না। বলল, সূর্যকুমারের ম্যাজিক খুব ভালো চলছে না। নিখিলবাবুর দোকানের অবস্থাও ভালো নয়। আর আমাদের আর্টিস্ট রনেন তরফদার গভর্নমেন্ট কলেজ অফ আর্টের ছাত্র ছিলেন না। প্যারিসে আঁকা শিখেছিলেন কিনা সেটা অবশ্যই জানতে পারি। লালমোহনবাবু প্রশ্ন করলেন, তাহলে এখন কি করণীয়? আমার দিক থেকে মোটামুটি কাজ শেষ। এখন রইল শুধু রহস্য উদ্ঘাটন। দাঁড়ান, আগে ইন্সপেক্টর ঘোষকে একটা ফোন করি। ফেলুদা ফোনে প্রথমেই বলল, আপনার সমাধান যে মানতে পারছি না মিস্টার ঘোষ। আমার ধারণা খুনি ওই বাড়িরই লোক। আপনি এক কাজ করুন, আমার সমাধান রেডি। আমি আজ বিকেলে সেটা ঘোষণা করতে চাই সোমেশ্বর বাবুর ওখানে। আপনিও চলে আসুন। আমার কথা শুনে আপনার যদি কিছু বলার থাকে বলবেন। আমার এই অনুরোধটা আপনাকে রাখতেই হবে। তাছাড়া আপনাকে খুনিকে গ্রেপ্তার করার জন্য তৈরি হয়ে আসতে হবে। থ্যাংক ইউ। ফেলুদা ফোন রেখে বলল, ভদ্রলোক রাজি। গোপচাঁদ, হুম, এই জন্যই মাঝে মাঝে পুলিশের উপর থেকে ভক্তি চলে যায়। এরপর ফেলুদা সোমেশ্বরবাবুকে একটা ফোন করে বিকেলে ওর ওখানে যাবার কথাটা বলে দিল। সেই সঙ্গে এও বলে দিল যে সবাই যেন উপস্থিত থাকে। বিকেল 5টায় আমরা সোমেশ্বরবাবুর নিচের বৈঠকখানায় জমায়েত হলাম। ইন্সপেক্টর ঘোষ আর দুজন কনস্টেবল এসে গিয়েছিল আগে। সকলে যে যার জায়গায় বসলে পর ফেলুদা শুরু করল। প্রথমেই আমাদের যে প্রশ্নটা সামনে পড়তে হচ্ছে সেটা হলো, চোর বাইরের লোক না ভেতরের লোক? এখানে প্রথম যেদিন চোর আসে তার পরদিন আমি এসেছিলাম। বাড়ির চারদিকে ঘুরে মনে হয়েছিল এখানে বাইরে থেকে চোর ঢোকা খুব মুশকিল। বারান্দার থামবে উঠলেও জিনিসপত্র চুরি করে থামবে নাবার সুবিধে নেই। কাজেই আমার বাড়ির লোকের কথাই বেশি করে মনে হয়েছিল, এবং চোরের দৃষ্টি যে কিসের দিকে সে সম্বন্ধেও আমার মনে কোনো সন্দেহ ছিল না। এবার চুরি এবং খুনের পর আমি সকলকে জেরা করি। সোমেশ্বর বাবুকে জেরা করতে জানতে পারলাম তিনি এটা টের পেয়েছিলেন, কিন্তু বাধা দেবার কোনো রকম চেষ্টা করেননি। এতে মনে হয় তিনি চোরকে দেখে একেবারে হচ্চকিত হয়ে গিয়েছিল। কিন্তু চুরির পর যে খুন হবে সেটা তার পক্ষে জানা সম্ভব ছিল না। চুরির মোটিভ অবশ্য একটাই হতে পারে, চোরের হঠাৎ বেশ কিছু টাকার দরকার পড়ে গেছিল। এ বাড়িতে যারা থাকেন তাদের মধ্যে রনেন তরফদার ছবি এঁকে রোজগার করছিল। সাময়িকভাবে তার অবস্থা স্বচ্ছন্দ বলেই বলা যেতে পারে। এ অবস্থায় তার পক্ষে চুরি করাটা অস্বাভাবিক। অনিমেষ বাবু ভালোই আছেন বন্ধুর আতিথেয়তা, কাজেই তাকে বাদ দেওয়া যেতে পারে। এবার নিখিল বাবুতে আসা যাক। নিখিল বাবুর একটা অকশন হাউস আছে। আমি খোঁজ নিয়ে জেনেছি সেই অকশন হাউসের অবস্থা খুব ভালো না। সুতরাং নিখিল বাবুর পক্ষে পঞ্চরত্নের কৃষ্ণটা পাওয়া খুবই লাভজনক হবে, কারণ তিনি নিজের অবস্থা সামাল দিতে পারবেন। আমার ধারণা প্রথম দিন নিখিল বাবুই চুরির চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন। আপনি বিনা প্রমাণে দোষী সাব্যস্ত করছেন? এখানে শেষ তো হয়নি। আপনি তো চুরি করতে পারেননি, কাজেই আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমি বলছি না যে আমার যুক্তিটা অকাট্য।
আমি শুধু অনুমান করছি। আপনি আপত্তি করতে চান তো করতে পারেন, কারণ আসল ঘটনা হলো দ্বিতীয় দিনের। প্রথম আর দ্বিতীয় দিনের ঘটনার মধ্যে একটি নতুন লোক এসে এ বাড়িতে উঠেছেন। তিনি হলেন জাদুকর সূর্যকুমার। এটাও আমি খোঁজ নিয়ে দেখেছি যে সূর্যকুমার তার প্রদর্শনীতে লোকসান দিচ্ছে। আমরা যেদিন তার ম্যাজিক দেখতে যাই সেদিনও হলে অনেক সিট খালি ছিল। এই সূর্যকুমার কি চুরি করে থাকতে পারেন? কারণ তার টাকার দরকার ছিল অবশ্য। ভুলে যাচ্ছেন মিস্টার মিত্তির, আমি সোমেশ্বর বর্মনের সিন্ধুক এবং তার মধ্যে পঞ্চরত্নের কৃষ্ণ সম্বন্ধে কিছুই জানতাম না। সূর্যকুমার বাবু, এবারে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সোমেশ্বর বাবুর আপনাকে খুব ভালো লেগে গিয়েছিল, তাই না? তা লেগেছিল নিশ্চয়ই, তা না হলে আর আমাকে এখানে থাকতে বলবেন কেন? কেন ভালো লেগেছিল সে বিষয়ে আপনার কিছু বলার আছে? না। আমি যদি বলি যে আপনি তাকে তার প্রথম সন্তানের কথা মনে করিয়ে দিয়েছিলেন, ইনফ্যাক্ট তিনি বিশ্বাস করেছিলেন আপনি তার বড় ছেলে। সোমেশ্বর বাবু, আমি কি কিছু ভুল বলেছি? কিন্তু আমার ছেলেই আমার শত্রু হলো শেষ পর্যন্ত। সূর্যকুমার বাবুর গলার আওয়াজ একটু পাতলা, যার ফলে তার ব্যক্তিত্বের কিছুটা হানি হয়। আমি নিখিল বাবুর কণ্ঠস্বরেও ঠিক একই পাতলা ভাব পেয়েছি। চেহারা দাড়ি গোঁফ লাগিয়ে যতই পরিবর্তন করা যাক না কেন, কণ্ঠস্বর তো আর বদলানো যায় না। আমার মনে হয় এই কণ্ঠস্বরেই সোমেশ্বর বাবু চিনেছিলেন। ঠিকই বলেছ মিস্টার মিত্তির, অখিলের গলার আওয়াজ আমি চিনেছিলাম। তাহলে সূর্যকুমারও পঞ্চরত্নের কৃষ্ণের কথাটা জানতেন। সূর্যকুমার ওরফে অখিল বর্মন বললেন, আমি জানতে পারি, কিন্তু সে কৃষ্ণ সিন্ধুকে ছিল না। আমি কিছুই চুরি করিনি। ঘরের মধ্যে একটা শোরগোল পড়ে গেল। আমিও অবাক। কৃষ্ণ ছিল না সিন্ধুকের মধ্যে? তবে সেটা কোথায় গেল? ফেলুদা বলল, না, কৃষ্ণ ছিল না ঠিকই। আপনি চোর নয়, কিন্তু আপনি খুনি। সোমেশ্বর বাবু চেঁচিয়ে উঠলেন, কিন্তু আমার কৃষ্ণ কোথায় গেল? এই যে আপনার কৃষ্ণ। ফেলুদা তার কোটের পকেট থেকে জিনিসটা বার করে তার সামনে টেবিলের ওপর রেখে দিল। আপনাদের বাড়িতে দুবার চোর আসেনি, তিনবার এসেছিল। আমি যখন খবর পাই সূর্যকুমার এ বাড়িতে এসে থাকছেন, তখনই আমার সাবধানতা অবলম্বন করার ইচ্ছেটা জাগে। নিখিলবাবুর সঙ্গে গলার আওয়াজ আর কথা বলার ঢঙের মিল পেয়ে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল যে সূর্যকুমার আসলে অখিল বর্মন। উনি যখন নিজের পরিচয় গোপন রাখলেন, তখনই আমার মনে হলো যে ওর কোনো এক দুরভিসন্ধি আছে। তারপর জানতে পারলাম ওর রোজগার ভালো যাচ্ছে না। উনি দেনা করে বসে আছেন, প্রতিবারই লোকসান দিচ্ছেন। তখনই আমি স্থির করি যে পঞ্চরত্নের কৃষ্ণটা আর সিন্ধুকে থাকতে দেওয়া উচিত নয়। দারোয়ানকে মোটা ঘুষ দিয়ে আমি বাড়িতে ঢুকি। তারপর বারান্দার থাম বেয়ে ওপরে উঠে আমার হাত সাফাইয়ের জোরে সোমেশ্বর বাবুর বালিশের তলা থেকে চাবিটা নিয়ে সিন্ধুক খুলে তার থেকে কৃষ্ণটা বার করে নিই। তারপর আবার একই পথে ফিরে আসি। দুঃখের বিষয়, আমি অবিনাশের হত্যাটাকে আটকাতে পারলাম না। ইন্সপেক্টর ঘোষ ততক্ষণে এগিয়ে গেছেন সূর্যকুমারের দিকে। ফেলুদা বলল, এই একটা ব্যাপার যেখানে আপনার ম্যাজিক খাটবে না অখিলবাবু। সোমেশ্বর বাবু উঠে এসে ফেলুদার হাতটা আঁকড়ে ধরলেন।
আপনার জন্য আমার কৃষ্ণ বেঁচে গেল। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। বাড়ি ফিরে এসে লালমোহনবাবু ফেলুদাকে বললেন, মশাই, এতদিন আপনার উপর ভক্তির ভাবই ছিল, এবার ভয় ঢুকলো। আপনি যে তস্করের শিরোমণি সেটা তো জানা ছিল না।